সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো গর্ভাবস্থায় বমি নিয়ে। গর্ভাবস্থায় বমি হওয়া প্রথম অবস্থায়, গর্ভের প্রথম অবস্থায় হালকা একটু বমি হওয়া স্বাভাবিক, কিন্তু অনেকে এটাকে এতটা স্বাভাবিক করে ফেলে যে অসুস্থটাকেও স্বাভাবিক মনে করে। আমাদের কাছে এরকম অনেক রুগী আছে, এরকমও হয় যে বমির কারণে মিসক্যারেজ হয়ে যায়, অনেক সময় বমির কারণে ডিহাইড্রেশন হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। তো এই জন্য আমরা বলবো যে স্বাভাবিকের নির্দিষ্ট একটা মাত্রা আছে, মাত্রার অতিরিক্ত বমি বমি বেশি ভাব হওয়া, বেশি বেশি বমি হওয়া বা বমি করে ফেলা, এটা কখনো স্বাভাবিক না। হালকা একটু হইতে পারে, প্রথম কয়েকদিন হইতে পারে, এটা 5-7 দিন, এক মাস, মনে করেন 2 সপ্তাহ হইতে পারে, কিন্তু তার মানে এটা খুব বেশি হবে না, অনেক বমি হবে না, যত কিছু হোক। যদি বমি হয়, মানে অস্বাভাবিক রকমের কোন রকম বমি হয় বা বমির যে কোনো কিছুতেই বমির গন্ধ আসে, বমির বমির ভাব আসে, বমি করে ফেলে, তখন এটাকে আমরা অবশ্যই অস্বাভাবিক বলতে হবে এবং এটার জন্য আমাদের ওষুধ আছে এবং ওষুধ খেয়ে এটা ভালো হয়। তো আমরা আজকে এই এই বমি নিয়ে, গর্ভাবস্থা বমি নিয়ে আমাদের অনেকগুলো ওষুধ আছে। আমরা 2টা ভিডিও করতে হইতে পারে। শুরু করতেছি। প্রথম আমরা বমির জন্য বায়োকেমিক একটা ওষুধের কথা বলি, নেটামফস 12x বা 6x ব্যবহার করা যায়। দ্বিতীয়ত আমরা গর্ভাবস্থায় বমির, যে যদি কারোর এমন হয়, এটা গর্ভাবস্থা ছাড়াও যদি খাবারের গন্ধে, খাবার রান্না করার গন্ধে এই যাদের বমির ভাব হয় বা বমি করে ফেলে, তাদের জন্য কলসিকাম কলসিকাম মেডিসিনটা তাদের জন্য খুব ভালো ঔষধ। এরপরে এমনি স্বাভাবিকভাবে খাবারের সময় বমি হইলে আমরা তাদের জন্য গর্ভাবস্থায় এই সকালবেলা যখন বমিটা হয়, তখন আমরা তাদের জন্য সিফিয়ার কথা চিন্তা করি, গর্ভাবস্থায় সকালবেলা বমি। আর যদি খাবারের পরে শ্লেষ্মিক বমি করে, তখন আমরা সিপিআর কথা চিন্তা করি। এরপর আমরা বলবো গর্ভাবস্থায় খুব বেশি বমির ভাব হইলে আমরা যে ওষুধটা চিন্তা করি সেটা হচ্ছে সিমফরি কার্ভস। এরপরে আমরা বলবো যাদের চুল পাতলা, খুব ব্যথা সব অনেক মিশে আসে, তাদের জন্য ককুলাস, তাদের বমির জন্য আমরা ককুলাসের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো গর্ভিণী যদি তাদের কোমরে ব্যথা সহ সকালবেলা বমি হয় এবং সারাদিন বমির ভাব থেকে যায়, তাদের জন্য আমরা সরিনামের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যাদের ভোরে বমির ইচ্ছা, মানে খুব ভোরে বমির ইচ্ছার সাথে সাথে বমিও করে ফেলে, ইচ্ছাও আসে আবার বমিও করে ফেলে, এদের জন্য আমরা ক্রিওজেটের কথা চিন্তা করব। সকালের ওষুধের জন্য আমরা এই সকালের সিস্টেমে কিন্তু আমরা 3টা ওষুধ বলছি। সিফিয়া, এদের কিন্তু শ্লেষ্মিক বমি থাকে, আর সরিনাম এদের সারাদিন বমি বমি ভাব থাকে, আর শুধু ভোরে বমির ইচ্ছা সহ বমি করে, এটা ক্রিওজোট। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গর্ভিণীর প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ, এবং এই যাদের প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ সাথে সাথে গর্ভাবস্থায় বমি করে, এদের জন্য আমরা অ্যাসিড বেনজোইকের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যেসব গর্ভিণী যা খায় তা বমি করে ফেলে, যেটাই খায় এবং কোনো ভাত বিচার নেই, তখন আমরা তাদের জন্য ল্যাক ডিফ্লোর কথা চিন্তা করি। এরপর আমরা বলবো এই যে যাদের গর্ভাবস্থায় বারবার থুতু পেলতে চায়, থুতু পেলে, থুতু আসে, থুতুর সাথে সাথে এদের এই বমির ভাবটা থাকে, এরা বারবার থুতু পেলে, তখন আমরা জাবরেন্ডির কথা চিন্তা করি। এখানে থুতুর কথা বললে অনেকে মার্কুরিয়াস সুলিভুলাসের কথা চিন্তা করি। মার্কুরিয়াস সুলিভুলাস খুব একটা ডিপ ওষুধ, তবে আমরা প্রথমে জাবরেন্ডির লক্ষণের সাথে মিলাবো, যদি না হয় তখন আমরা মার্কুরিয়াস সুলিভুলাসের লক্ষণের সাথে মিলাবো। এরপর আমরা বলবো এই যাদের অ্যান্টিসোরিক সিস্টেমের সাথে সাথে গর্ভাবস্থা বমি এবং অনেক মাথা ঘোরা থাকে, মাথা ঘোরার মধ্যে কিন্তু আমরা বমি এবং মাথা ঘোরায় সাধারণ প্রথম কথা আমরা ককুলাসের কথা চিন্তা করব। যদি ককুলাসে ঠিক না হয়, তখন আমরা সাথে সাথে যখন দেখি আমরা খুব দুর্বল, আর্সেনিকের রোগী খুব দুর্বল হয়, যদি আর্সেনিক দুর্বলতা থাকে খুব ব্যাপারে খুব বেশি, তখন আমরা আর্সেনিকের কথাও চিন্তা করতে পারি। এটা আর্সেনিকের পানিতে সমস্যা হয়। এরপরে যদি দেখি না আসলে এটা হচ্ছে না, তখন আমরা বুঝবো যে এটা মায়াজমিক কোনো ডিফেক্ট আছে। এই মায়াজমটা আমরা সাধারণত টিউবারকুলার ডায়াথ্রিসিসের মধ্যে রাখি। তো এই হিসাবে আমরা এখানে একটা মায়াজমিক মেডিসিন চিন্তা করবো, টিউবারকুলার মায়াজমিক ওষুধ দেওয়ার চিন্তা করবো, টিউবারকুলিনাম, বোবিনাম, বেসিলিনাম বা এই ধরনের ওষুধগুলো দেওয়ার চিন্তা করব। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যাদের গর্ভাবস্থায়
আহার যে জিনিসগুলো খাচ্ছে ওই জিনিসগুলা অজীর্ণ হয়ে বাইর হয়ে আসে, যেটা যেভাবে খাচ্ছে ওভাবেই বাইর হচ্ছে, হজম গোটা গোটা বাইর হয়ে আসতেছে। তখন আমরা আহ, তখন আমরা সেরিলিয়াম অক্সেলিকামের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো গর্ভবতী যদি বমিতে কোনো ওষুধে কাজ হচ্ছে না, যে ওষুধে দেওয়া হচ্ছে কোনো ওষুধে কাজ হচ্ছে না, তখন আমরা সিরাম অক্সিলিনামের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো গর্ভাবস্থা যদি বমির কারণে আমরা যে ব্যাপারটা বললাম এটা টিউবারকুলার ডায়াথেসিস, তবে অনেক সময় আমরা এখানে দেখি যে সরিনাম ওষুধটাও খুব একটা ভালো কাজ করে, এবং অনেকের মধ্যে এই ম্যাডোরিনাম ব্যাপারটাও ভালো কাজ করে। অবশ্যই এই বিষয়ে আমরা যে বিষয়টাকে দেখতে হবে সেটা হচ্ছে তার লক্ষণ। যখন আমরা দেখবো যে ওষুধে কাজ হচ্ছে না, তখন আমরা চিন্তা করতে হবে তার মায়াজম কি, কোন মায়াজম হিসাবে আমাদের টিউবারকুলিনাম অথবা ম্যাডোরিনাম অথবা সিফিলিনাম ওষুধটা ব্যবহার করতে হইতে পারে। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে বমি করে, বমির সাথে কোনো রকম বিরাম থাকে না, অর্থাৎ সে এই কোনো গ্যাপ ছাড়া বমি করতেই থাকে, তখন আমরা অ্যাফোমরফিয়া মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যাদের এই হয় কি গর্ভাবস্থা বমির ভাবটা বেশি হয়, বমির ভাবটা বেশি হয়, তখন আমরা অ্যাসিড ল্যাকটিকের কথা চিন্তা করি। পরে গর্ভাবস্থায় যদি মুখে তিতা স্বাদ থাকে, মুখের তিতা স্বাদ সহ যদি বমি হয়, তখন আমরা ন্যাট্টাম সালফের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো গর্ভাবস্থায় রাতে অধিক বমি হলে, আমরা সকালের কথা বললাম, 3টা মেডিসিনের কথা বললাম সকালে, যদি এটা রাতে হয়, রাতে যদি অনেক বমি হয়, তখন আমরা কার্বোঅ্যানিমিলেসের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি লিকুইড খাবার খাওয়ার পর কিছুক্ষণ পর ঝাঁঝালো বা টক বমি করে ফেলে লিকুইড খাবারের পর, তখন আমরা অ্যাসিড সালফের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যাদের কোষ্ঠবদ্ধতা থাকে এবং খিদা অরুচি থাকে, তারপর এদের মধ্যে খুব একটা বিমিশা অবস্থা থাকে, এরা অস্থির থাকে, এদের মধ্যে একটা অস্বাভাবিক একটা ভাব থাকে, অস্থিরতা বা ভাল লাগে না কিছু, এই ধরনের একটা ভাব থাকে, তখন আমরা তাদের জন্য সিফিয়ার কথা চিন্তা করি। এরপর আমরা বলবো এই গর্ভাবস্থায় যদি কারোর পিত্ত বমি হয়, তিতা বমি হয়, তখন আমরা ভেরিওলিনামের কথা অবশ্যই চিন্তা করতে হবে। আর বমির সাথে যদি শুধু ফানি আসে, ফানি বমি করে, তখন আমরা ক্রিওজোটের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো গর্ভাবস্থায় অনেক বমির ভাব, বমি করার পর বমির ভাব যাচ্ছে না, এই ব্যাপারগুলোর জন্য আমরা ইফিকাক একটা কমন ওষুধ বমির, তখন আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। ইফিকাকের যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হয় সেটা হচ্ছে এপিকাকের জিহ্বা পরিষ্কার থাকে এবং এদের বমির চেয়ে বমির ভাব বেশি থাকে। এরপর আমরা বলবো এদের এই ফিকাকের মধ্যে বমির ভাব যে এটা একটা মৃদু প্রকৃতির বমি হয়, একদম যে অবস্থা খারাপের মতো ভাব হয় না এদের। এরপরে যাদের অম্ল বমি হয় তাদের জন্য আমরা রুবিনা মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যাদের খাবারের সাথে সাথে বমি হয়ে যায়, খাবারের পর বমি হয়ে যায় এবং বমি ভাব থাকে, তাদের জন্য আমরা অ্যানাকাডিমের কথা চিন্তা করি। এরপরে খাওয়ার পরেও বমির জন্য আমরা আর্সেনিকের কথাও চিন্তা করি। অনেক সময় গর্ভাবস্থায় যদি গ্যাস্ট্রিক লবণযুক্ত বমি করে এবং মুখে সবসময় লালা আসে, এদের জন্য আমরা পেট্রোলিয়ামের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো গর্ভাবস্থায় যদি ফানি দেখলে বমি আসে বা বমির উদ্রেক হয়, অথবা অনেক সময় দেখা যায় যে পান করে, খুব ঠান্ডা পানি পান করার ইচ্ছা, কিন্তু পানি পান করলে এটা যখন একটু পেটের ভিতরে যায় একটু গরম হয়ে গেলে বমি করে ফেলে, তখন আমরা ফসফরাসের কথা চিন্তা করি। এরপরে যেসব মহিলারা একটু কলহপ্রিয়, ঝগড়াঝাটি পছন্দ করে, মানে একটু ভেজাল্লা টাইপ মহিলা, এদের জন্য আমরা কেলিকার্ব এবং ক্যাকটাস গ্র্যান্ডের কথাও চিন্তা করি। এদের খাওয়ারের ঠিক পরে বমি করে, তখন আমরা ক্যাকটাস বা কেলিকার্বের কথা চিন্তা করব। এরপরে আমরা দেখব যদি এমন হয় যে
গর্ভাবস্থায় বমি, তখন আমরা ওই যে তিনটা মেডিসিন বললাম, তিনটার সাথে সাথে লোবিলিয়া ইনফ্লেটার কথাও চিন্তা করি। আবার অ্যানাকার্ডিয়ামের কথা আমরা যেটা বলছি, অ্যানাকার্ডিয়ামের কিন্তু হাতের তালুতে আঁচিল থাকে, হাতের তালুতে আঁচল সহ যখন গর্ভকালের সকালবেলা বমি হয় তখন আমরা অ্যানাকার্ডিয়ামের কথা চিন্তা করব। এরপর আমরা যেটা বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে গর্ভের ৩য় মাস হতে যদি কারোর আহারে অনুচি থাকে, খেতে পেটের বায়ু ফুরি যায়, পেট ফুলে যায় এবং ভুক্ত দ্রব্য বমি করে ফেলে এবং এগুলোর মধ্যে একটু টক স্বাদ থাকে, তখন আমরা কেলিকার্বের কথা চিন্তা করি। এরপরে গর্ভের প্রথম মাসে যা খায় তাই বমি করলে প্রথম মাসের ব্যাপারটাতে আমরা অ্যাসারাম ইউপেরিয়াম মেডিসিনটার কথাই চিন্তা করব। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। গর্ভাবস্থার বমি এখানেই শেষ। পরবর্তীতে আমরা ভিন্ন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।